আচ্ছা, দেখো আমরা বৃক্ষের অন্তর্গঠন দেখবো কেমন। একটা বৃক্ষকে যদি আমরা এভাবে দেখি, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এরকম আমরা এটাকে দুই ভাগে ভাগ করতে পারি, এই যে দুই ভাগে ভাগ করতে পারি। তাহলে বাইরের এই অংশটাকে বলবো আমরা কর্টেক্স। হুম। আর আমরা ভিতরের এই অংশটাকে বলবো মেডুলা। আমরা এভাবে ভিতরের অংশটাকে বলবো মেডুলা। কেমন? তাহলে কর্টেক্স কোন দিকে থাকে আমরা একটু বলে ফেলি। তাহলে কর্টেক্স থাকে হচ্ছে বাইরের দিকে, আর মেডুলা থাকে হচ্ছে ভিতরের দিকে। আসো মেডুলাতে এই যে এরকম পিরামিডের মতো কতগুলো অংশ থাকে, এই যে এরকম পিরামিডের মতো কতগুলো অংশ থাকে। কেমন? তাহলে এই পিরামিড গুলাকে আমরা কি বলবো? এই পিরামিড গুলাকে বলবো আমরা রেনাল পিরামিড। কেমন? তাহলে আবার বলতেছি, দেখো এই যে এখানে এরকম পিরামিড, এই যে পিরামিডের মতো এরকম অংশ থাকে, এগুলোকে আমরা রেনাল পিরামিড বলবো। কেমন? তাহলে এখন একটু দেখো, এই রেনাল পিরামিডের এই যে অ্যাপেক্স যেটা, এই যে চূড়া যেটা, শীর্ষবিন্দু যেটা, এটার একটা নাম দিয়েছে, এটার নাম হচ্ছে পেফিলা। এটার নাম হচ্ছে পেফিলা। তাহলে এখানে আমরা, তাহলে এই যে শীর্ষবিন্দু যেটা দেখতেছি, এটাকে আমরা বলবো, এই যে শীর্ষবিন্দুকে আমরা বলবো রেনাল পেপিলা। রেনাল পিরামিড কয়টা থাকে? রেনাল পিরামিড থাকে 8 থেকে 18টি। আর রেনাল পিরামিডের চূড়া যেটা, এই চূড়াটাকে আমরা বলতেছি রেনাল পেপিলা। এরকম রেনাল পেপিলা থাকে 10 থেকে 25টা। এরকম রেনাল পেপিলা থাকে 10 থেকে 25টা। এখন আসো, তাহলে আমরা যদি আরেকটু দেখি, এই যে দেখো আমরা এখানে রেনাল পিরামিড অনেকগুলা দিচ্ছি, দেখো। আমরা এখানে এরকম অনেকগুলো রেনাল পিরামিড দিছি। তাহলে দেখো এই রেনাল পেপিলা হচ্ছে এই শীর্ষবিন্দুটা। তাহলে এখান থেকে এরকম কতগুলা ছোট ছোট অংশ বের হয়। এই যে এগুলাকে আমরা বলবো মাইনর ক্যালিক্স। মাইনর মানে হচ্ছে ছোট, মাইনর শব্দের অর্থ ছোট। তাহলে আমরা এদিকে লিখে দিচ্ছি, মাইনর শব্দের অর্থ ছোট। মাইনর শব্দের অর্থ হচ্ছে ছোট। আর মেজর, মেজর মানে হচ্ছে বড়। তাহলে এখানে এই যে ছোট ছোট অংশগুলাকে আমরা বলবো মাইনর ক্যালিক্স। এই ছোট ছোট অংশগুলাকে আমরা বলবো মাইনর ক্যালিক্স। মাইনর ক্যালিক্স। বুঝতে পারছো? এটাকে বলবো আমরা মাইনর ক্যালিক্স। তাহলে এরকম মাইনর ক্যালিক্স কয়টা থাকে? 8 থেকে 14টা। এরকম 8 থেকে 14টা মাইনর ক্যালিক্স থাকে। এবার আসো, মাইনর ক্যালিক্স গুলো আবার নিজেদের মধ্যে একত্রিত হয়, দেখো তো। এই যে মাইনর ক্যালিক্স গুলো আবার নিজেদের মধ্যে একত্রিত হচ্ছে। এই যে দেখো নিজেদের মধ্যে একত্রিত হয়েছে। এটাও দেখো মাইনর ক্যালিক্স গুলা এভাবে নিজেদের মধ্যে একত্রিত হয়েছে। তাহলে মাইনর ক্যালিক্স গুলা নিজেদের মধ্যে একত্রিত হয়ে যে অংশটা গঠন করছে, এই অংশটাকে আমরা বলবো মেজর ক্যালিক্স।
এই অংশটাকে আমরা বলবো মেজর কেলিক্স। এরকম মেজর কেলিক্স থাকে 2 থেকে 3টা। মেজর ক্যালিক্স কয়টা থাকে? 2 থেকে 3টা। তাহলে দেখো, প্রথমে রেনাল পিরামিড, রেনাল পিরামিডের পর রেনাল পেপিলা, রেনাল পেপিলার পরে হচ্ছে মাইনর ক্যালিক্স, মাইনর ক্যালিক্সের পরে মেজর ক্যালিক্স। এবার আসো কয়েকটা মেজর ক্যালিক্স দেখো। এই দুটা মেজর ক্যালিক্স আবার, এই যে এই দুটা মেজর ক্যালিক্স আবার একত্রিত হয়ে এরকম করে আলাদা একটা ফানেল আকার অংশ গঠন করছে। এই ফানেল আকার অংশটাকে আমরা বলবো পেলভিস। এই পানেল আকার অংশ যেটা, এই পানেল আকার অংশটাকে আমরা বলবো পেলভিস। এটাকে আমরা বলবো পেলভিস। কেমন? তো এই পানেল আকার পেলভিস থেকে পরবর্তীতে এরকম করে একটা নল এভাবে করে মূত্রথলিতে চলে আসে। এটাকে আমরা বলবো ইউরেটার। এটাকে আমরা বলবো ইউরেটার। তাহলে ইউরেটার কোন জায়গা থেকে সৃষ্টি হচ্ছে? এই জায়গা থেকে। এটার নাম হচ্ছে পেলভিস, পেলভিস থেকে সৃষ্টি হচ্ছে। তাহলে এটা যদি আমরা আরেকবার বলি তোমাকে, দেখো কিরকম। যে আমরা যদি বৃক্ষকে যদি এভাবে কাটি, কাটার পরে যদি পাশ থেকে দেখি, তাহলে আমরা কিরকম দেখতে পাবো? বাইরের একটা অঞ্চল পাবো, এটার নাম কর্টেক্স। আর ভিতরের দিকের একটা অঞ্চল পাবো, যেটার নাম হচ্ছে মেডুলা। কেমন? তাহলে বাইরের দিকের অঞ্চল যেটা, এটা হচ্ছে কর্টেক্স। আর ভিতরের দিকের অঞ্চল যেটা, এটার নাম হচ্ছে মেডুলা। কেমন? আচ্ছা, এখন আসো আমরা মেডুলাতে এরকম কতগুলো পিরামিডের মতো অংশ পাবো, এগুলাকে আমরা বলবো রেনাল পিরামিড। রেনাল পিরামিডের যে শীর্ষবিন্দু বা চূড়া, এটাকে আমরা বলবো রেনাল পেপিলা। রেনাল পেপিলা থাকে 10 থেকে 25টা, আর রেনাল পিরামিড থাকে তোমার কত? 8 থেকে 18টা। এবার রেনাল পিরামিডের থেকে, রেনাল পেপিলা থেকে এরকম কতগুলো ছোট ছোট অংশ বের হয়েছে, এগুলোকে আমরা মাইনর ক্যালিক্স বলবো। আর মাইনর ক্যালিক্স গুলা পরবর্তীতে মিলিত হয়ে গঠন করছে মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্স গুলা মিলিত হয়ে গঠন করছে হচ্ছে পেলভিস। পেলভিস থেকে কি সৃষ্টি হয়েছে? ইউরেটার সৃষ্টি হয়েছে। তার মানে আমরা লাইনটাকে এভাবে লিখতে পারি, দেখো তো, আমরা লাইনটাকে এভাবে লিখতে পারি। আমরা লাইনটাকে এভাবে লিখতে পারি, দেখো। যে আমরা লিখতে পারি প্রথমে হচ্ছে যে রেনাল পিরামিড, রেনাল পিরামিড থেকে রেনাল পেপিলা, রেনাল পেপিলা থেকে আমরা কি পাইছি? মাইনর ক্যালিক্স। মাইনর ক্যালিক্স থেকে পরবর্তীতে মেজর ক্যালিক্স। মেজর ক্যালিক্স থেকে পরবর্তীতে কি পাইছি আমরা? পেলভিস। পেলভিস পাইছি। পেলভিস থেকে আমরা পরবর্তীতে কি পাইছি? পেলভিস থেকে আমরা পরবর্তীতে পাইছি ইউরেটার। এটা থেকে আমরা পরবর্তীতে ইউরেটার পাইছি। তাহলে আমরা লাইনটাকে এভাবে করে লিখতে পারি। কেমন? তাহলে এখান থেকে তোমার মোটামুটি ইউরেটার কোত্থেকে সৃষ্টি হয়? পেলভিস থেকে, এটা আমরা বুঝতে পারছি। কেমন? তাহলে কোনটা কতটি এটা আমরা বললাম। যেমন তোমার রেনাল পিরামিড হচ্ছে 8 থেকে 18টা, রেনাল পেপিলা হচ্ছে 10 থেকে 25টা, মাইনর ক্যালিক্স হচ্ছে 8 থেকে 14টা, আর মেজর ক্যালিক্স হচ্ছে 2 থেকে 3টা। এখন আসো, তাহলে আমরা মোটামুটি এটা জেনে গেলাম। এখন এই যে রেনাল কলাম যেটা আছে, রেনাল পিরামিড যেটা আছে, রেনাল পিরামিডের মাঝখানে মাঝখানে, এই যে রেনাল পিরামিডের মাঝখানে মাঝখানে, এই যে এখানে, এই যে এখানে এরকম স্তম্ভের মতো, স্তম্ভের মতো একটা অংশ থাকে, এই যে স্তম্ভের মতো, স্তম্ভ, পিলার। কেমন? এই যে এরকম, তাহলে এখানেও আমরা দেখাইতে পারি এরকম, এই যে স্তম্ভের মতো কতগুলো এভাবে অংশ থাকে। কেমন? তাহলে এই স্তম্ভের মতো অংশটাকে আমরা কি বলবো? তাহলে এই স্তম্ভের মতো অংশটাকে আমরা বলবো, এই স্তম্ভের মতো অংশটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা রেনাল কলাম। কলাম মানে হচ্ছে স্তম্ভ, তাহলে এটাকে বলবো আমরা রেনাল কলাম। অথবা এই রেনাল কলাম গুলা যে আবিষ্কার করছে তার নামানুসারে এটার নাম হচ্ছে বার্টিনির স্তম্ভ। বিজ্ঞানী বার্টিনি আবিষ্কার করছে, সেজন্য এগুলাকে আমরা বার্টিনির স্তম্ভ বলতে পারি। তাহলে পরীক্ষায় যদি আসে রেনাল পিরামিডের মাঝখানে, মাঝখানের স্পেসটাকে অথবা মাঝখানে কি থাকে? রেনাল কলাম থাকে। তাহলে রেনাল পিরামিডের মাঝখানে, মাঝখানে থাকে তোমার হচ্ছে রেনাল কলাম অথবা বার্টিনির স্তম্ভ। কেমন? এরপরে এতটুকু আমরা জানলাম। তাহলে এখন এই যে বৃক্ষের এই গঠনটা আমাদের পরীক্ষায় আসে, আঁকতে দেয়, তাহলে আমরা তখন কিভাবে আঁকবো? তখন আমরা কিভাবে আঁকবো একবার দেখাই দিচ্ছি, তাইলে দেখো। তখন আমরা কিভাবে আঁকবো একবার দেখাই দিচ্ছি। তাহলে দেখো, ঠিক একইভাবে, তাহলে আমরা পরীক্ষায় যেভাবে আঁকবো সেভাবে একটু দেখাই দিচ্ছি। এভাবে প্রথমে আমরা শিম বীজের মতো একটা বৃক্ষের শেপ দিয়ে দিব।
তারপর এটা চারপাশে এভাবে আমরা একটা আবরণ দিয়ে দিব, যেটাকে আমরা ক্যাপসুল বলি। এভাবে করে আমরা একটা ক্যাপসুল দিয়ে দিব। এবার আমরা এই যে এখানে কর্টেক্স এবং মেডুলায় ভাগ করে ফেলতেছি, কর্টেক্স মেডুলায় ভাগ করলাম। এখন আমরা এখানে দিব হচ্ছে, দেখো, যে পিরামিডটা দেখাবো, পিরামিডটা দেখাবো। তাহলে আমরা এখানে রেনাল পিরামিড গুলো দেখাইলাম। কেমন? তাহলে এই যে আমরা এখানে বলে দিতে পারি আগের মতো করে, দিস ইজ কর্টেক্স, তারপর বলতে পারি মেডুলা, তারপর এটার নাম হচ্ছে রেনাল ক্যাপসুল। তাকে আমরা রেনাল ক্যাপসুল বলতে পারি। তাকে বলতে পারি রেনাল পেপিলা। রেনাল পিরামিড বলতে পারি। তো এবার আমরা এখানে একটা ন্যাফ্রন দেখানোর চেষ্টা করব, ন্যাফ্রনটা এভাবে দিচ্ছি আমরা। এভাবে করে আমরা একটা ন্যাফ্রন দেখাইলাম। ন্যাফ্রন পরে এখানে ন্যাফ্রন থেকে একটা এভাবে, ন্যাফ্রনের পরে এরকম করে একটা সংগ্রাহী নালী আমরা দেখাবো, এটা সংগ্রাহী নালী। তাহলে এখানে কি দেখাইলাম? এখানে এটা দেখাইলাম হচ্ছে ন্যাফ্রন। ন্যাফ্রন একটু পরে আমরা তোমাকে এঁকে দেখাচ্ছি সুন্দর করে। তারপর এই যে এটা দেখাইছে, এটা হচ্ছে সংগ্রাহী নালিকা। বুঝতে পারছো? তাহলে এটা আমরা সংগ্রাহী নালিকা দেখাইছি। তাহলে এভাবে আমরা আঁকতে পারবো সুন্দর করে পরীক্ষায় আসলে। কেমন? তো আর এই যে এই জায়গাটার নাম আমরা একটু আগে বলছি তোমাদেরকে, এই জায়গাটার নাম হচ্ছে প্যালভিস, এবং প্যালভিস থেকে এভাবে, প্যালভিস থেকে এভাবে, প্যালভিস থেকে এভাবে, এভাবে করে ইউরেটার বের হয়েছে, প্যালভিস থেকে এভাবে ইউরেটার বের হয়েছে। তাহলে এই যে এই জায়গাটার নাম, যে জায়গা থেকে প্যালভিস সৃষ্টি হয়েছে, ইউরেটার সৃষ্টি হয়েছে, এটাকে আমরা বলবো প্যালভিস। আর এই যে যেটা বের হয়েছে এখান থেকে, এটার নাম হচ্ছে ইউরেটার। তাহলে এই যে চিত্রটা আঁকছি আমরা, এটা কিসের চিত্র আঁকছি? এটা হচ্ছে বৃক্কের লম্বচ্ছেদ, হচ্ছে বৃক্কের লম্বচ্ছেদ আঁকলাম। তাহলে এটা আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসলে আমরা এভাবে আঁকবো।
তাহলে এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পরীক্ষায় রিটেনে দিবে, তাহলে এটা রিটেনের জন্য 3 স্টার। খুব ইম্পর্টেন্ট একটা চিত্র, পরীক্ষায় আসলে এটা পারতে হবে, তোমাকে এভাবে আঁকতে হবে, কেমন? তাহলে আসো আমরা কিভাবে কি পড়াইছি আরেকবার বলি। আমরা যদি একটা বৃক্ষকে এভাবে কাটি, কাটার পর আমরা দুইটা অংশ দেখতে পাই। বাইরের অংশটাকে বলবো কর্টেক্স, কেমন? ভিতরের অংশটাকে বলবো আমরা মেডুলা। মেডুলাতে আমরা পিরামিড আকৃতির কতগুলো অংশ পাই, এগুলোর নাম রেনাল পিরামিড। এরকম 8 থেকে 18টি রেনাল পিরামিড এখানে থাকে। রেনাল পিরামিডের শীর্ষবিন্দুকে বা ছোড়াকে আমরা বলবো রেনাল পেপিলা। রেনাল পিরামিডের মাঝখানে মাঝখানে কতগুলা কলামের মতো অংশ থাকে, এগুলোকে আমরা রেনাল কলাম বা, এগুলো আবিষ্কার করছে বিজ্ঞানী বার্টিনি, সেজন্য বার্টিনির স্তম্ভও বলি। এবার আসো, এই যে পেপিলা থেকে সৃষ্টি হয়েছে মাইনর ক্যালিক্স, মাইনর ক্যালিক্স গুলো একত্রিত হয়ে মেজর ক্যালিক্স গঠন করছে, মেজর ক্যালিক্স গুলা মিলিত হয়ে পেলভিস গঠন করছে, এবং পেলভিস থেকে এই যে ইউরেটার নালীটা মূত্রথলিতে চলে আসতেছে। তাহলে এইটুকু আমরা দেখলাম। এখন এটাকে যদি আমরা পরীক্ষায় আসলে যেভাবে আঁকবো সেভাবে আঁকি, তাহলে আমরা এভাবে আঁকবো। এখানে আমরা এক্সট্রা ক্যাপসুল দেখাইছি, এই এক বৃক্ষের আবরণ। তারপর হচ্ছে আমরা এখানে ন্যাফ্রনটা ঠিক বৃক্ষের কোন জায়গায় আছে সেটা একটু দেখানোর চেষ্টা করছি। এটুকুই বেসিক্যালি, আর কিছু না। তাহলে এটাই হচ্ছে সাধারণত আমাদের বৃক্ষের অন্তর্গঠন। তাহলে এটুকু জানলে তোমার হবে। এরপর আমরা তোমাকে পড়াবো বৃক্ষের কাজ। আসো বৃক্ষের কাজটা একটু বলি এবার। তাহলে বৃক্ষের কাজটা খুবই ইম্পর্টেন্ট, এটা রিটেনেও লাগবে এবং এমসিকিউ তেও লাগবে। এটা রিটেনেও লাগবে এবং এমসিকিউর জন্য এই জায়গা থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় 3-4টা কোয়েশ্চেন আছে। তাহলে এটা এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক, অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টপিক। তাহলে আসো 1 নাম্বার, বৃক্কের 1 নাম্বার কাজ হচ্ছে এটা রক্তকে পরিশোধন করে। তাহলে এটা রক্তকে বিশুদ্ধ বা পরিশোধন করে। স্যার কিভাবে? যে রক্ত থেকে ছাঁকন প্রক্রিয়ায়, ছাঁকন প্রক্রিয়ায় বর্জ্য পদার্থ গুলাকে আলাদা করে ফেলে, আলাদা করে রক্তকে কি করে পরিশোধন করে। এখান থেকে বর্জ্য পদার্থ গুলা ফিল্ট্রেশন করে বা ছেঁকে মূত্রের মাধ্যমে বের করে দেয়, ফলে রক্তটা কি হয়ে যায়, পরিশোধন বা বিশুদ্ধ হয়ে যায়। 2 নাম্বার, এটা দুইটা জিনিসের ভারসাম্য রক্ষা করে। দুইটা জিনিসের ভারসাম্য রক্ষা করে। বইয়ে তুমি এগুলা আলাদা আলাদা পড়বা, যে এই যে তোমার এগুলা যেমন এটা, এই যে আমি যদি এখানে তোমাকে বলি, তাহলে 2 নাম্বার হবে কিসের ভারসাম্য রক্ষা করতেছে, 3 নাম্বার কিসের ভারসাম্য রক্ষা করতেছে, এভাবে আলাদা আলাদা বলবা। আমি মনে রাখার জন্য এভাবে বলতেছি। তাহলে ভারসাম্য রক্ষা করে দুইটা জিনিসের, একটা হচ্ছে পানির ভারসাম্য রক্ষা করে, এটা হচ্ছে পানির ভারসাম্য রক্ষা করে, এটা হচ্ছে অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে। পানির ভারসাম্য কিভাবে, আমরা যখন আমাদের শরীর, আমরা যখন পানি খাই, আমাদের শরীরে যখন পানির পরিমাণ বেড়ে যায়, তখন মূত্র তৈরির মাধ্যমে পানিগুলাকে বের করে একটা পানির সমতা রক্ষা করে। একইভাবে আমাদের শরীরে যখন আমরা পানি কম খাই, পানি কমে যায়, তখন মূত্র কম তৈরির মাধ্যমে পানিগুলাকে ধরে রাখে, এভাবে পানির সমতাটা রক্ষা করে। এবার আসলে অম্লক্ষারের ভারসাম্য, অম্লক্ষারের ভারসাম্য কিভাবে রক্ষা করে? আমরা আমাদের শরীরে যখন পিএইচ কমে যায়, অর্থাৎ অম্লত্ব বেড়ে যায়, তখন কি করে, যে হাইড্রোজেন আয়নকে বেশি বেশি দেহ থেকে বের করে দেয়। তো দেহ থেকে বেশি বেশি বের করে দিলে আস্তে আস্তে ক্ষারত্বের দিকে যায়। একইভাবে আমাদের শরীরে যখন পিএইচ বেড়ে যায় বা রক্তে পিএইচ বেড়ে যায়, তখন এই যে ক্ষারত্ব হইলে, ক্ষারত্ব ধারণ করলে বা ক্ষারত্ব বেড়ে গেলে, তখন আমাদের শরীর থেকে কিডনি বাইকার্বনেট আয়নকে বেশি বেশি বের করে দেয়, তখন পিএইচটা কমে সাধারণত সে অম্লত্বের দিকে চলে আসে। এভাবে সাধারণত অম্ল এবং ক্ষারের একটা ভারসাম্য আমাদের কিডনি রক্ষা করে। তাহলে এই দুইটা কথা খুব ইম্পর্টেন্ট, যে তোমার পরীক্ষায় আসে, দুইটাই পরীক্ষায় আসে, এমসিকিউতে দিবে, এমসিকিউতে দিবে। তাহলে এখন আসো 3 নাম্বার, সে আর কি করে, সে আর কি করে, সে কয়েকটা জিনিস নিয়ন্ত্রণ করে। তাহলে কি কি নিয়ন্ত্রণ করে একটু দেখি তো আমরা। সে 4টা জিনিস নিয়ন্ত্রণ করে, বেসিক্যালি সে 4টা জিনিস নিয়ন্ত্রণ করে। তাহলে এখন আসো ওদিকে 3 চলে গেল, তাহলে 4 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। তাহলে কি কি নিয়ন্ত্রণ করে সে? সে হচ্ছে আমাদের রক্তের পিএইচ নিয়ন্ত্রণ করে। কি পিএইচ, কি করে পিএইচ নিয়ন্ত্রণ করে, যেটা তো বললাম, উপরে ব্যাখ্যা দিলাম। এরপর আসো এটা রক্তের চাপ রক্তচাপ নিয়ন্ত্রণ করে, রক্তচাপ, ব্লাড প্রেশার। তাহলে এটা রক্তচাপ নিয়ন্ত্রণ করে, কেমন? রক্তচাপ নিয়ন্ত্রণ করে কিভাবে? একই রকম, যে আমাদের দেহে এই যে রক্তচাপ কাকে বলে, এগুলো আমরা তোমাদেরকে রক্ত চ্যাপ্টারে পড়াবো। ধরো এটা একটা রক্তনালী, তাহলে রক্তনালীতে এখানে রক্ত আছে, এই যে এখানে রক্ত আছে, এখানে রক্ত আছে। তো রক্তনালীতে রক্ত যে চাপটা দেয়, এভাবে, যেভাবে এভাবে পাশ থেকে যে চাপটা দেয়, এটাকে আমরা রক্তচাপ বলি। তাহলে আমাদের
এখানে রক্তনালীতে রক্ত যত বেশি হবে তখন রক্তচাপও তত বেশি হবে। তাহলে আমাদের সাধারণত কি হয় যে যদি রক্তচাপ বেড়ে যায় তখন আমাদের শরীর থেকে বেশি বেশি মূত্র তৈরি হয়, মূত্র তৈরি হয়ে, হ্যাঁ, এই যে তোমার পানি, এই যে মূত্র যখন তৈরি হয় তখন রক্তের ভলিউম বা রক্ত পরিমাণ কমে যায়, রক্তের পরিমাণ কমে গেলে রক্তচাপ কমে যায়। একইভাবে আমাদের রক্তচাপ যখন কমে যায় তখন হচ্ছে আমাদের মূত্র কম তৈরি হয়, রক্তগুলা বেশি বেশি এখানে থেকে যায় বা রক্তগুলাকে ধরে রাখে। ফলে কি হয় তোমার, এই যে রক্তচাপটা বেড়ে যায়। এভাবে সাধারণত আমাদের রক্তচাপটা নিয়ন্ত্রণ করে। কেমন? তাহলে এই যে রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। এরপর আসো সে আর কি কি নিয়ন্ত্রণ করে। সে হচ্ছে অভিস্রবণ নিয়ন্ত্রণ করে, অভিস্রবণ। তাহলে অভিস্রবণ নিয়ন্ত্রণ করে। আর কি নিয়ন্ত্রণ করে? আরটা হচ্ছে লবণ অথবা আয়ন, আমরা যেটাই বলি না কেন, লবণ বা আয়নের ভারসাম্য বা লবণ বা আয়নের পরিমাণের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তাহলে লবণ বা আয়নের পরিমাণ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এই যে আমাদের মূত্রের সাথে কিছু লবণও চলে যায়, সোডিয়াম, পটাশিয়াম, এরকম কিছু লবণও চলে যায়, তাহলে এগুলাও নিয়ন্ত্রণ করে, এগুলাও নিয়ন্ত্রণ করে। তাহলে নিয়ন্ত্রণ বললাম। এরপরে আমাদের আরো ইম্পর্টেন্ট হচ্ছে যে সে কিছু হরমোন করণ করে, কিডনি কিছু হরমোন ক্ষরণ করে। তাহলে কি কি হরমোন সেগুলা লাগবে, কি কি হরমোন সেগুলা লাগবে, তাহলে একটু দেখো তো কি কি হরমোন। চারটা হরমোন। তাহলে এদিকে আমরা বলবো 8, 9, 10, 11। তাহলে আমরা মনে রাখার জন্য এভাবে বলতেছি, তাহলে পরীক্ষায় আমরা হেডলাইন আকারে লিখবো। তাহলে আসো, এক, সে কি কি হরমোন করণ করে। প্রথম হরমোন যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এরিথ্রোপয়েটিন নামক একটা হরমোন কিডনি থেকে করিত হয়। আরেকটা হরমোন করিত হয় সেটার নাম হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। আরেকটা হরমোন করিত হয়, এটা হচ্ছে অ্যানজিওটেনসিন। আরেকটা হরমোন করিত হয় এখান থেকে, এটার নাম হচ্ছে ক্যালসিট্রায়ল। তাহলে এই হরমোনগুলো এখান থেকে করিত হয়। তাহলে এখন আসলে এরিথ্রোপয়েটিন, এই হরমোনটা খুবই ইম্পর্টেন্ট, হরমোনগুলো সব পড়ে ফেলবা। তার মধ্যে এরিথ্রোপয়েটিন মাস্ট পড়তে হবে। এরিথ্রোপয়েটিন কি করে? এরিথ্রোপয়েটিন এরিথ্রোসাইট তৈরি করে। এরিথ্রোসাইট মানে হচ্ছে লোহিত রক্তকণিকা। তাহলে এটা লোহিত রক্তকণিকা তৈরি করে। সেজন্য দেখবা যারা কিডনি রোগী, হ্যাঁ, তাদের ঘন ঘন ব্লাড দেওয়া লাগে। কি জন্য? কারণ হচ্ছে তাদের এরিথ্রোপয়েটিন হরমোনটা আসে না, না আসলে পয়াসিস অর্থাৎ আরবিসি তৈরি হয় না, তখন রক্ত শূন্যতা দেখা যায়। এই জন্য কিডনি রোগীদের বারবার হচ্ছে তোমার রক্ত দেওয়া লাগে, রক্ত কমে যায়। তারপর আসো ক্যালসিট্রায়ল জিনিসটা কি, আগে এনজিওটেনসিনটা বলি। এনজিওটেনসিন কি? এনজিওটেনসিন সাধারণত আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করে, এটা হচ্ছে আমাদের বিপি নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, কিভাবে? সেটা হচ্ছে অ্যানজিওটেনসিন সাধারণত রক্তনালীর সংকোচন ঘটায়। রক্তনালীর সংকোচন ঘটলে তখন কি হবে, এই যে একটা দেখো এভাবে মনে করো, এটা একটা রক্তনালী, এটা একটা রক্তনালী। তাহলে একটা রক্তনালী দেখো এরকম, আরেকটা রক্তনালী সংকুচিত হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তাহলে দেখো এখানে মনে করো 5 ml ব্লাড আছে, এখানেও 5 ml ব্লাড আছে, তো আমরা দেখতে পাচ্ছি কোথায়, এই যে 5 ml ব্লাড এখানেও আছে, এখানেও আছে, কিন্তু চাপটা বেশি হবে এখানে, কারণ এটা সংকুচিত হয়ে গেছে। তাহলে এইভাবে সাধারণত এনজিওটেনসিন রক্তনালীর সংকোচন করার ফলে ব্লাড প্রেশারটাকে বাড়ায় দেয়। তাহলে এভাবে সাধারণত সে রক্তচাপটাকে নিয়ন্ত্রণ করে। আবার আসো ক্যালসিট্রায়ল, এটা কি জিনিস? তাহলে এই ক্যালসিট্রায়লটা, এটা আমরা পুরো প্রসেসটা তোমাদেরকে লাস্টের দিকে পড়াবো, কিভাবে সাধারণত ত্বক থেকে ভিটামিন ডি তৈরি হয়। এই যে আমরা বলি না, সূর্যের আলোতে গেলে যে ভিটামিন ডি তৈরি হয়, কিভাবে তৈরি হয় সেটা আমরা বলবো। এই ক্যালসিট্রালটা হচ্ছে একটা ভিটামিন ডির নাম। কোন ধরনের ভিটামিনটা? এটা হচ্ছে অ্যাক্টিভ ভিটামিন ডি, অ্যাক্টিভ ভিটামিন ডি। তাহলে ভিটামিন ডির সক্রিয় সক্রিয় অংশের নাম হচ্ছে ক্যালসিট্রায়ল। খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে ভিটামিন ডির সক্রিয় অংশের নাম হচ্ছে ক্যালসিট্রায়ল, এবং এই ক্যালসিট্রায়লটা আমাদের কিডনির মধ্যেই তৈরি হয়। তাহলে কিডনি যদি না হয় তাহলে আমাদের ভিটামিন ডির অ্যাক্টিভ ফর্মটা তৈরি হবে না। ভিটামিন ডির অ্যাক্টিভ ফর্ম তৈরি না হলে সাধারণত আমাদের ভিটামিন ডির অভাব দেখা দেবে। তখন দেখবো যে সাধারণত আমাদের এই যে হার্ট ব্যথা বা বিভিন্ন ধরনের ব্যথাগুলা শুরু হয়ে যাচ্ছে। এখন আসো যে আরেকটা জিনিস আমাদেরকে পড়তে হবে, সেটা হচ্ছে এনজাইম, এনজাইমকরণ। আমরা এটা পড়ছি হরমোনকরণ, এখন বলবো এনজাইমকরণ। তাহলে কিডনি খুব গুরুত্বপূর্ণ একটা এনজাইমকরণ করে, সেই এনজাইমটার নাম হচ্ছে রেনিন। সেই এনজাইমটার নাম হচ্ছে রেনিন এনজাইম। তাহলে এই যে রেনিন এনজাইমটা কিডনি ক্ষরণ করে, খুব ইম্পর্টেন্ট কথা। তাহলে রেনিন এনজাইমটা কিডনি ক্ষরণ করে। তাহলে এই রেনিন কি করে? এই রেনিন হচ্ছে, আমরা এগুলো সব পড়াবো কিন্তু তাও তোমাকে এখানে বলে রাখতেছি, এই রেনিনটা হচ্ছে সাধারণত অ্যালডোস্টেরনের মাত্রা নিয়ন্ত্রণ করে। অ্যালডোস্টেরন একটা হরমোন। তাহলে এই যে অ্যালডোস্টেরন যেটা, এটার মাত্রা নিয়ন্ত্রণ করে। খুব ইম্পর্টেন্ট কথা, মনে রাখতে হবে। অ্যালডোস্টেরনের মাত্রা নিয়ন্ত্রণ করে কে? রেনিন। খুব ইম্পর্টেন্ট, অ্যালডোস্টেরনের মাত্রা নিয়ন্ত্রণ করে কে? রেনিন। অ্যালডোস্টেরনের মাত্রা নিয়ন্ত্রণ করে কে? রেনিন। হ্যাঁ, রেনিন একটা এনজাইম, এখানে এটা মনে রাখতে হবে। এখন আসো,
এই অ্যালডোস্টেরন যেটা, এই অ্যালডোস্টেরনের কাজ কি? আবার এই অ্যালডোস্টেরনের কাজ হচ্ছে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করা। এটার কাজ হচ্ছে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করা। তাহলে অ্যালডোস্টেরনের কাজ কি? সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে, এটা মাস্ট মনে রাখতে হবে, কেমন? তাহলে আবার বলতেছি, এটা একটা রেনিন করণ করে। রেনিন এটা হচ্ছে এনজাইমের নাম, নট হরমোন। তাহলে এটা অ্যালডোস্টেরনের মাত্রা নিয়ন্ত্রণ করে, অ্যালডোস্টেরন আবার কি করে? সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা এটা বলতে পারি, তাহলে এটা 12 নাম্বার। এখন 13 নাম্বার আমরা কি বলতে পারি দেখো। 13 নাম্বার আমরা বলতে পারি, এই যে এখানে যে ভিটামিন ডি টা সক্রিয় হয়েছে, তার মানে আমরা এটা এভাবে বলতে পারি যে ভিটামিন ডি এর কার্যকর রূপ তৈরি করে। কার্যকর মানে সক্রিয়, সেটার নাম কি? ক্যালসিট্রায়ল। তাহলে এই যে এই জিনিসটা আমরা এখানে আলাদা করে আবার বলতে পারি। তারপর 14 নাম্বার কি? যে এটা হচ্ছে গ্লুকোনিওজেনেসিস করে। গ্লুকোনিওজেনেসিস, আমাদের গ্লুকোনিওজেনেসিসটা বেসিক্যালি কোথায় হয় জানো? যকৃতে। কিন্তু এখানেও কিছু পরিমাণ হয় গ্লুকোনিওজেনেসিস। তো গ্লুকোনিওজেনেসিস আমরা তোমাদেরকে পরিপাক চ্যাপ্টারে পড়াবো, কিন্তু এখন একটু করে বলে দিচ্ছি। গ্লুকো মানে গ্লুকোজ, জেনেসিস মানে তৈরি হওয়া। গ্লুকোনিওজেনেসিসে বেসিক্যালি গ্লুকোজ তৈরি হয়। নিও মানে হচ্ছে অশর্করা উৎস বা নন কার্বোহাইড্রেট উৎস থেকে বোঝাচ্ছে, তাহলে নন কার্বোহাইড্রেট উৎস থেকে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে গ্লুকোনিওজেনেসিস বলা হয়। তাহলে আমরা পরিপাক অধ্যায়ে লিখে লিখে পড়াবো, একদম লিখে দিব সবগুলা। তাহলে গ্লুকোনিওজেনেসিস যেটা, এই গ্লুকোনিওজেনেসিসের 20%, গ্লুকোনিওজেনেসিস বেসিক্যালি যকৃতে ঘটে, কিন্তু 20% গ্লুকোজ এভাবে বৃক্ক তৈরি করে। 20% গ্লুকোজ এভাবে বৃক্ক তৈরি করে। তাহলে লাস্ট কাজ সেটা হচ্ছে কিডনির আরেকটা কাজ হচ্ছে, যে কিডনির আরেকটা কাজ হচ্ছে সে কি করে দেখো, যে আমাদের দেহের স্থিতি অবস্থার জন্য দায়ী। তো আমাদের দেহের স্থিতি অবস্থাকে আমরা কি বলি জানো? আমাদের দেহের স্থিতি অবস্থাকে আমরা বলি হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস। তাহলে হোমিওস্টেসিসের মাধ্যমে দেহের স্থিতিশীল অবস্থা বজায় রাখে বা স্থিতি অবস্থা বজায় রাখে। তাহলে এই কাজটা পড়ে ফেলবা, খুবই ইম্পর্টেন্ট। যা যা পড়াইছি খুব ভালো করে পড়ে ফেলবে। এখান থেকে বৃক্কের কাজ নয় কোনটি, এভাবে এমসিকিউ দেয়, অনেকবার আসছে। হ্যাঁ, এবং বৃক্কের কাজ রিটেনে আসলে সুন্দর করে 1 2 এভাবে 15টা পড়াইছি, তুমি 10 12টা অন্তত লিখতে পারবা, হেডলাইন গুলা যাতে ঠিক থাকে। তাহলে বলো, আমরা একবার বলে ফেলি, এটা কি করে? রক্তকে বিশুদ্ধ করে, বর্জ্য পদার্থ গুলাকে মূত্রের মাধ্যমে অপসারণ করে রক্তকে বিশুদ্ধ করে। 2 নাম্বার, সে দুইটা জিনিসের ভারসাম্য রক্ষা করে, একটা হচ্ছে পানির ভারসাম্য রক্ষা করে, আর একটা হচ্ছে অম্লকারের ভারসাম্য রক্ষা করে। এরপরে দেখো নিয়ন্ত্রণ, সে 4টা জিনিস নিয়ন্ত্রণ করে। একটা হচ্ছে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে, পিএইচ নিয়ন্ত্রণ করে, অবিস্রবণ নিয়ন্ত্রণ করে, আর লবণের পরিমাণ বা আয়নের পরিমাণ নিয়ন্ত্রণ করে। হরমোন, তাহলে সে 4টা হরমোন তৈরি করে। এটা আমরা আসলে প্রথম অক্ষরগুলা যদি নিয়ে মনে রাখার জন্য প্রথম অক্ষরগুলা নিলে ইপেক দিয়ে মনে রাখতে পারি। ই মানে এরিথ্রোপয়েটিন, পি মানে প্রোস্টাগ্ল্যান্ডিন, এ মানে অ্যানজিওটেনসিন, সি মানে ক্যালসিট্রায়োল। ই এরিথ্রোসাইট আরবিসি তৈরি করে, অ্যানজিওটেনসিন রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ক্যালসিট্রায়োল হচ্ছে ভিটামিন ডি এর সক্রিয় অংশের নাম। এনজাইম কারণ এনজাইমটার নাম কি? এনজাইমটার নাম হচ্ছে রেনিন। রেনিন অ্যালডোস্টেরনের মাত্রা নিয়ন্ত্রণ করে, অ্যালডোস্টেরন সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। তো এটা তো বললাম। আর গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে সে 20% গ্লুকোজ এখানে বৃক্কের মধ্যে তৈরি করে। আর হচ্ছে আমাদের দেহে যে স্থিতি অবস্থাটা বজায় থাকে, এই যে এটার কারণে যে পানি বাড়লে কমাই ফেলা, কমলে বাড়াই ফেলা, বা কমলে এটাকে ধরে রাখা, এইভাবে যে একটা স্থিতি অবস্থা বজায় রাখে, এই জিনিসটাকে আমরা বলি হোমিওস্টেসিস। তাহলে এই জিনিসটাও আমরা এখান থেকে জানলাম, এখান থেকে জানলাম। তাহলে আশা করি আমরা পারবো। এরপর আমরা চলে আসবো যে ন্যাফ্রন এর মধ্যে, এরপর আমরা চলে আসবো ন্যাফ্রন। তো আমাদেরকে প্রথমে জানতে হবে ন্যাফ্রন কাকে বলে। প্রথমে জানতে হবে ন্যাফ্রন হচ্ছে বৃক্কের গঠন ও কাজের একক। বৃক্কের গঠন ও কাজের একককে আমরা কি বলি? গঠন ও কাজের একককে আমরা ন্যাফ্রন বলি। এরপরে লাগবে ন্যাফ্রনের উৎপত্তি। তাহলে ন্যাফ্রনের উৎপত্তি কোত্থেকে হয়? আমাদের ব্রুনীয় স্তর থাকে 3টা, একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। তাহলে ন্যাফ্রনের উৎপত্তি হয় ব্রুনীয় মেসোডার্ম হতে। তাহলে দেখো, ব্রুনীয় মেসোডার্ম হতে উৎপন্ন হয়, এটা লাগবে। এটা কাকে বলে?
এটাও লাগবে, কেমন? এরপর আসো সংখ্যা। তাহলে প্রতি বৃক্ষে, তাহলে প্রতিটি বৃক্ষে ন্যাফ্রনের সংখ্যা হচ্ছে 10 থেকে 12 লক্ষ। 10 থেকে 12 লক্ষ, তাহলে আমরা এভাবে বলতে পারি আমাদের দেহে কিডনি আছে 2টা। তার মানে আমাদের মানব দেহে সর্বমোট ন্যাফ্রন কত হবে? তাইলে এটা দ্বিগুণ হবে, 20 থেকে 24 লক্ষ। কেমন? এবার আসো, এই ন্যাফ্রন গুলার সম্মিলিত দৈর্ঘ্য কত? আগে বলি দৈর্ঘ্য, ন্যাফ্রন গুলার দৈর্ঘ্য বলি। ন্যাফ্রন গুলার দৈর্ঘ্য, তাহলে ন্যাফ্রনের দৈর্ঘ্য হচ্ছে এক একটা ন্যাফ্রনের দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার, আরেকটা রাইটারের বই আছে 3 থেকে 5 সেন্টিমিটার। তাহলে আমরা একটু দেখে রাখবো, এই যে 3 সেন্টিমিটার, এটা দেখে রাখবো। তাহলে এখন আসো যে এটা সম্মিলিত দৈর্ঘ্য কতটুকু হবে। তাহলে সম্মিলিত দৈর্ঘ্য মানে যতগুলো ন্যাফ্রন আছে সবগুলাকে একত্রিত করলে কতটুকু দৈর্ঘ্য দাঁড়াবে। তাহলে এই যে দেখো, প্রতিটি বৃক্ষে 10 থেকে 12 লক্ষ, তার মানে প্রতিটি বৃক্ষের, এই যে প্রতিটি বৃক্ষের ন্যাফ্রনের সম্মিলিত দৈর্ঘ্য হচ্ছে 36 কিলোমিটার। তাহলে দেখো কত বেশি। 10 থেকে 12 লক্ষ ন্যাফ্রনকে যদি তুমি একত্রিত করো, তাহলে একটা 3 সেন্টিমিটার করে সবগুলা মিলাই 36 কিলোমিটার হবে। আর সবগুলা মিলাই, এই যে তোমার সর্বমোট ন্যাফ্রন চিন্তা করলে, অথবা দুইটি বৃক্ষের ন্যাফ্রন একসাথে চিন্তা করলে, তাহলে কতটুকু হবে? 72, দ্বিগুণ। তাহলে 72, এটা 72 থেকে 80 কিলোমিটার দেওয়া আছে আরেকটা বইয়ে। তাহলে 72 থেকে 80 কিলোমিটার। তাহলে এটা একটু দেখে নিবা, কেমন? এখন আসো, এই যে এখানে যে ন্যাফ্রন গুলা থাকে, এখানে যে ন্যাফ্রন গুলা থাকে, সেই ন্যাফ্রনের, এটা মাইল হিসাব করলে এটা 22.5 মাইল। এটাও একটু দেখবা। এবার আসো, এই ন্যাফ্রন গুলার 50% অ্যাক্টিভ থাকে, 50% অ্যাক্টিভ বা সক্রিয় থাকে। আবার আর 50% হচ্ছে সক্রিয় থাকে না বা কাজ করে না। কাজ করে 50% ন্যাফ্রন এক প্রতিটা বৃক্ষে, তাহলে আরগুলাকে আমরা বলবো রেস্টিং ন্যাফ্রন। একইভাবে ন্যাফ্রনের মধ্যে আমরা যদি দেখি, সেখানের মধ্যে কর্টেক্সে থাকে কতটুকু, কর্টেক্সে, আর মেডুলাতে থাকে কতটুকু ন্যাফ্রন। কর্টেক্স মানে আমরা তো একটু আগে বুঝাই আসলাম, তাহলে কর্টেক্সে থাকে কতটুকু? 85%। আর মেডুলাতে থাকে কতটুকু? তাহলে 15%। তাহলে এখান থেকে এই এই কথাটা, এই এমসিকিউটা ইম্পর্টেন্ট। কর্টেক্সে কতটুকু থাকে, মেডুলাতে কতটুকু থাকে, একটু পড়ে ফেলবা। আর প্রতিটি বৃক্ষে কতটুকু, এগুলা পড়বা। হ্যাঁ, তারপরে দৈর্ঘ্য কতটুকু, এগুলো একটু পড়ে নেবা, কেমন? তাহলে এটা আমরা এটুকু জানলাম। এখন আসো আমরা একটা ন্যাফ্রনের গঠন পড়বো। তাহলে ন্যাফ্রনের এই আণুবীক্ষণিক গঠন যে আমরা পড়বো এখন ন্যাফ্রনকে, তাহলে ন্যাফ্রনের এই আণুবীক্ষণিক গঠন, বর্ণনা করেন কে? তাহলে ন্যাফ্রনের যে এখন আণুবীক্ষণিক গঠন তোমাকে আমি পড়াবো, ন্যাফ্রন দেখতে কিরকম, কি কি পার্টস আছে, এটার আণুবীক্ষণিক গঠন বর্ণনা করেন হচ্ছে বিজ্ঞানী বুমেন। তাহলে এটা একটু দেখে নিবা, কেমন? এখন আসো আমরা ন্যাফ্রনের গঠনের মধ্যে চলে যাই। এখন আমরা ন্যাফ্রনের গঠনের মধ্যে চলে যাই। তাহলে দেখো, আগে আমরা একটু ইমাজিন করি জিনিসটা কিরকম ভাবে থাকে। এই যে দেখো, একইভাবে আমরা কিডনি দেখাইলাম। কিডনির মধ্যে আবার দেখো, এই যে এই যে একটা কর্টেক্স, একটা মেডুলা, কেমন? তাহলে এখন দেখো তো, এই যে এখানে এরকম করে, এখানে তো অনেক নেফ্রন আছে না, 10 থেকে 12 লক্ষ। তো আমরা এগুলা তো আসলে অত সূক্ষ্মভাবে, অত ইয়া করে মানে সূক্ষ্মভাবে দেখবো না। তাহলে এটা যখন আমরা একদম অনেকগুলা নেফ্রনের মধ্যে যখন আমরা দেখবো, তখন কিরকম দেখাচ্ছে? তখন বেসিক্যালি এরকম দেখাচ্ছে। হ্যাঁ, তাহলে দেখো তো কিরকম দেখাচ্ছে। এই যে একটু আগে আঁকলাম, ওখানে আঁকলাম, কিডনির ভিতরে যে আঁকলাম, তাহলে এরকম করে দেখাচ্ছে। এবং এদিকে এরকম করে একটা নালী দেখাচ্ছে, এটার নাম হচ্ছে সংগ্রাহী নালী।
এভাবে করে একটা সংগ্রাহী নালী দেখাচ্ছে, কেমন? তাহলে এই জিনিসটাকে যদি আমরা একটু ভালো করে দেখি, জুম করে দেখি, তাহলে দেখো এখানে আমরা কতগুলো শব্দের অর্থ পড়তেছি, দেখো যে কতগুলো শব্দের অর্থ পড়তেছি। কর্পাসল, কর্পাসল, এই কর্পাসল শব্দের অর্থ দানা, মনে রাখবা কর্পাসল মানে বোঝাবে দানা, কেমন? যেমন আমরা আরবিসির পূর্ণরূপ বলি রেড ব্লাড কর্পাসল, কর্পাসল মানে দানা, কর্পাসল মানে দানা। তাহলে দেখো এটা যদি আমরা দূর থেকে তাকাই, এই নেফ্রনের এই লাল অংশটা একটা দানার মতো দেখাচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো, এই যে এটাকে আমরা বলবো রেনাল কর্পাসল। তাহলে দেখো এখানে যে দানার মতো যেটা দেখাচ্ছে, দানার মতো যেটা দেখাচ্ছে, এই যে দানার মতো, এখানে যে দানার মতো আমরা দূর থেকে তাকাইলে আমরা যেটা দেখতেছি, এটাকে আমরা বেসিক্যালি বলবো রেনাল কর্পাসল। এখন এই যে এখানে একইভাবে দেখো একটা নালীর মতো অংশ দেখা যাচ্ছে, তাহলে মনে রাখবা টিউবিউল শব্দের অর্থ, টিউবিউল, টিউবিউল শব্দের অর্থ, টিউবিউল শব্দের অর্থ হচ্ছে নালিকা, টিউবিউল শব্দের অর্থ কি? নালিকা, কেমন? তাহলে এই যে আমরা এখানে বৃক্ষের মধ্যে একটা নাল, দেখো এই দানাটা ছাড়া বাকিটাকে একটা নলের মতো মনে হচ্ছে, একটা ছোট নলের মতো মনে হচ্ছে। তাহলে এটাকে আমরা বলবো রেনাল টিউবিউল, এটাকে আমরা রেনাল টিউবিউল বলবো। তার মানে একটা ন্যাফ্রনের দুইটা অংশ, এই দানার মতো দেখাচ্ছে দূর থেকে দেখে, এটার নাম রেনাল টিউবিউল অথবা খালি চোখে। আর এই যে একটা নালীর মতো অংশ দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে রেনাল টিউবিউল। তাহলে এখন আসো, রেনাল কর্পাসল যেটা, সেটাকে যদি আমরা অনুবীক্ষণ যন্ত্রে দেখি, তাহলে এটাকে যদি আমরা বড় করে দেখার চেষ্টা করি, তাহলে কিরকম দেখতে পাবো? তাহলে এটাকে আমরা এরকমই দেখতে পাবো, দেখো এটাকে আমরা এরকম এরকমই দেখতে পাবো। তাহলে আমরা এটাকে এরকমই দেখতে পাবো, কেমন? তাহলে এটাকে আমরা এরকমই দেখতে পাবো। এটাকে আমরা এরকমই দেখতে পাবো, কেমন? এবং এটার উপরে আমরা এরকম করে একটা জালিকাকার অংশ দেখতে পাবো, দেখো জালিকাকার অংশ দেখতে পাবো, এরকম করে একটা জালিকাকার অংশ দেখতে পাবো, এই যে এরকম করে একটা জালিকাকার অংশ দেখতে পাবো। তাহলে আমরা দুইটা অংশ দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি আমরা পেয়ালার মতো বা বাটির মতো একটা অংশ দেখতে পাচ্ছি, এই পেয়ালা বা বাটির মতো অংশটা, আর একটা দেখতে পাচ্ছি একটা জালিকাকার অংশ। এই দুইটা মিলেই হচ্ছে আমাদের আমাদের রেনাল কর্পাচল। এবার এই জালিকাটা কোত্থেকে সৃষ্টি হয় দেখো, এই জালিকাটা এভাবে করে একটা ধমনী থেকে সৃষ্টি হয়, একটা ধমনী এভাবে করে এখানে প্রবেশ করে, একটা ধমনী এভাবে করে প্রবেশ করে, দেখো আমি তীর চিহ্নটা দেখাই দিলাম, এভাবে প্রবেশ করতেছে। আরেকটা 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 এখান থেকে এভাবে বের হচ্ছে। তাহলে যেটা বের হচ্ছে একটু খেয়াল রাখবা, সেটা হচ্ছে একটু চিকন, আর যেটা ঢুকতেছে সেটা হচ্ছে একটু মোটা। সেটা কারণ আছে অবশ্যই, সেটা আমরা পরে বলতেছি, পরের ক্লাসগুলোতে বলতেছি বা পরের ক্লাসে বলবো। তাহলে দেখো এটা ঢুকতেছে, আর এটা হচ্ছে এভাবে বের হচ্ছে, কেমন? তাহলে এখন দেখো, তাহলে এই পোড়াটাকে আমরা বলবো রেনাল কর্পাসল, এই পোড়াটাকে আমরা বলবো রেনাল কর্পাসল। তাহলে কর্পাসল মানে দানা। এখন এটার দুইটা অংশ দেখো, একটা পেয়ালার মতো, এই যে কালো কালারের যে অংশটা, এটা পেয়ালার মতো। তাহলে পেয়ালার মতো অংশটাকে আমরা বলবো, এই যে পেয়ালার মতো অংশটাকে আমরা বলবো বোমেন্স ক্যাপসুল, এটাকে আমরা বলবো বোমেন্স ক্যাপসুল। ক্যাপসুল মানে আমরা তোমাদেরকে পড়াইছি বৃক্কের আবরণের নাম কি? ক্যাপসুল। তাহলে এটার নাম হচ্ছে বোমেন্স ক্যাপসুল। তাহলে এবার আসো, একটা রেনাল কর্পাসলের একটা অংশ পড়লাম আমরা, একটা অংশ হচ্ছে বোমেন্স ক্যাপসুল। আর এই যে এখানে আমরা যে জালিকাকার অংশটা দেখতে পাচ্ছি, এই যে জালিকাকার যে অংশটা দেখতে পাচ্ছি, এই যে জালিকাকার যে অংশটা দেখতে পাচ্ছি, এই জালিকাকার অংশটা 2 নাম্বার অংশ, এটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। এটার নাম কি বলো? এটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। তাহলে এটার নাম হচ্ছে গ্লোমেরুলাস। এটা হচ্ছে গ্লোমেরুলাস, কেমন? এখন আসো, তাহলে দুইটা অংশ আমরা বললাম, এবার আসো গ্লোমেরুলাসটা কোত্থেকে সৃষ্টি হয়েছে? এই ধমনী কাঠা থেকে সৃষ্টি হয়েছে। তাহলে কোন একটা জিনিস মনে রাখবা, এফারেন্ট, এফারেন্ট, এফারেন্ট শব্দের অর্থ, এফারেন্ট, এফারেন্ট শব্দের অর্থটা একটু মনে রাখবা, এফারেন্ট শব্দের অর্থটা একটু মনে রাখবা। এফারেন্ট মানে হচ্ছে অন্তর্বাহী, যেটা প্রবেশ করবে, যেটা প্রবেশ করবে সেটাকে বলবো আমরা এফারেন্ট। আবার যেটা বের হয়ে যাবে সেটাকে আমরা বলবো ইফারেন্ট, সেটাকে আমরা বলবো ইফারেন্ট। ইফারেন্ট মানে হচ্ছে বহির্বাহী, ইফারেন্ট শব্দের অর্থ বহির্বাহী, ইফারেন্ট শব্দের অর্থ বহির্বাহী, কেমন? তাহলে ইফারেন্ট, আমরা এটা আরেকটা টেকনিক আছে মনে রাখার, ইফারেন্টের ই দিয়ে মনে রাখবা এক্সিট, এক্সিট মানে বের হবে। তাহলে
ইফারেন্টে ই আছে, ই মানে এক্সিট, এক্সিট মানে বের হবে। তাহলে আবার বলো তো, এই যে যেটা ঢুকতেছে তাহলে এটার নাম কি হবে? এটার নাম হবে এফারেন্ট দমনিকা। তাহলে এটার নাম হবে এফারেন্ট দমনিকা। তাহলে এটার নাম হবে এফারেন্ট দমনিকা। কেমন? আর যেটা বের হচ্ছে সেটার নাম, সেটার নাম হচ্ছে ইফারেন্ট। তাহলে ই দিয়ে শুরু হবে, তাহলে এটার নাম হচ্ছে ইফারেন্ট দমনিকা। নাম হচ্ছে ইফারেন্ট দমনিকা। তাহলে এখন একটা প্রশ্ন আসবে, দেখি বলো তো, গ্লোমেরুলাস থেকে সৃষ্টি হয়? এফারেন্ট দমনিকা থেকে সৃষ্টি হয়। দেখো এফারেন্ট দমনিকা ঢুকে একটা প্যাচ বা জালিকাকার অংশ তৈরি করছে, সেটার নামই গ্লোমেরুলাস। তাহলে পরীক্ষায় যদি বলে গ্লোমেরুলাস থেকে সৃষ্টি হয়, এফারেন্ট দমনিকা থেকে সৃষ্টি হয়। এবার আসো, গ্লোমেরুলাস থেকে পরবর্তীতে একটা দমনিকা সৃষ্টি হয়, সেটার নাম ইফারেন্ট। তাহলে আমি যদি জিজ্ঞেস করি যে ইফারেন্ট গ্লোমেরুলাস কি গঠন করে, ইফারেন্ট দমনিকা গঠন করে, অথবা ইফারেন্ট দমনিকা থেকে সৃষ্টি হয়, গ্লোমেরুলাস থেকে সৃষ্টি হয়। তাহলে এভাবে আমরা গ্লোমেরুলাসের দুইটা দমনিকা পড়ে ফেললাম। এবার আসো, বোম্যান্স ক্যাপসুলের দুইটা স্তর আছে। দেখো, এই যে এখানে যে ভিতরে, এই যে আমি যদি তোমাকে একটু কালারটা ভেরিয়েশন করে দিই, এই যে দেখো, এই যে ভিতরের যে, এই যে ভিতরের যে আবরণটা, ক্যাপসুল মানে তো আবরণ। তাহলে এখানে দুইটা আবরণ আছে। ভিতরের যে আবরণ, এটাকে বলবো আমরা, এই যে এটাকে আমরা বলবো, দেখো এই আবরণটাকে আমরা বলবো, এটাকে বলবো আমরা হচ্ছে বিসেরাল। এটাকে আমরা বলবো বিসেরাল ক্যাপসুল। হ্যাঁ, বিসেরাল মানে ভিতরে, তোমাদেরকে পড়াইছি। আর এই যে যেটা বাইরের যে আবরণটা আমরা দেখাচ্ছি, এই যে বাইরেরটাকে বলবো আমরা প্যারাইটাল। প্যারাইটাল, প্যারাইটাল মানে হচ্ছে বাইরে। প্যারাইটাল মানে বাইরে। কেমন? এগুলা পড়াইছিলাম, তাও এখানে আবার লিখে দিচ্ছি। ভিসেরাল শব্দের অর্থ, প্যারাইটাল শব্দের অর্থ বাইরে, অথবা কর্টেক্স মানে বাইরে। তাহলে প্যারাইটাল বা কর্টেক্স, এই কথাগুলো তুমি যেখানেই পাবা, এগুলো মানে বোঝাবে বাইরে। কেমন? আর ভিসেরাল অথবা মেডুলা, এই শব্দগুলো তুমি যেখানে পাবা, এটা মানে বোঝাবে কি? ভিতরে। এটা মানে বোঝাবে ভিতরে। কেমন? আচ্ছা, তাহলে আমরা উমেন্স ক্যাপসুলের দুইটা স্তর পাইছি, একটা প্যারাইটাল স্তর আর একটা ভিসেরাল স্তর। কেমন? তাহলে আবার আসো, এই যে প্যারাইটাল স্তরের মধ্যে এরকম কতগুলা, এরকম কতগুলা, এরকম কতগুলা কোষ থাকে। এই যে এরকম কতগুলা কোষ থাকে, আমি এখানে দেখাচ্ছি, এরকম কতগুলা কোষ থাকে। তাহলে এই কোষগুলোর নাম কি কোষ? এটা হচ্ছে যেহেতু বাইরের দিকে থাকে, তাহলে এগুলো অবশ্যই আবরণ। তাহলে আবরণ মানে হচ্ছে এপিথেলিয়াল কোষ। এপিথেলিয়াল কোষ। তাহলে এখন আসো, এপিথেলিয়াল কোষ তোমরা এসএসসি তে পড়ছো তিন ধরনের: স্কোয়ামাস, কিউবয়েডাল, কলামনার। স্কোয়ামাস যেটা, সেটার একটা চিত্র ছিল, একদম পাতলা। তো দেখবা, এই যে পাতলা বা স্কোয়ামাস এপিথেলিয়াম মনে রাখার একদম সহজ টেকনিক হচ্ছে, আমাদের শরীরে যেখানে যেখানে কোনো কিছু বিনিময়ের দরকার হবে, ব্যাপনের দরকার হবে, সেই সব জায়গায় স্কোয়ামাস এপিথেলিয়াম থাকবে। কেন? কারণ হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম পাতলা, এটা সহজেই বের করতে পারবে। আর কলামনার বা কিউবয়েডাল হচ্ছে মোটা, তো ওগুলা সহজে ব্যাচ করতে পারবে না। এই জন্য তাইলে আমরা এরকম, এই যে এই এপিথেলিয়ামটাকে যেহেতু এরকম এক স্তর বিশিষ্ট, তাহলে এটাকে বলবো আমরা কলামনার এপিথেলিয়াম। তাহলে আমরা প্যারাইটাল স্তরে আমরা কোন ধরনের এপিথেলিয়াম কোষ পাবো? সরি, কলামনার বলতেছি, আয়সাকার এপিথেলিয়াম। তাহলে আয়সাকারের ইংলিশ হচ্ছে স্কোয়ামাস। তাহলে আমরা প্যারাইটালে আমরা কোন ধরনের এপিথেলিয়াম পাবো? স্কোয়ামাস এপিথেলিয়াম পাবো। স্কোয়ামাস এপিথেলিয়াম পাবো। এটা ভালো করে মনে রাখতে হবে। তাহলে এখানে পাবো আমরা স্কোয়ামাস এপিথেলিয়াম। আর এই যে এটার কারণে এখানে রক্তের সাথে এখানের যে বিভিন্ন আয়ন পানি, এগুলা বিনিময় হতে পারবে। এরকম স্কোয়ামাস এপিথেলিয়াম আমরা আর কোথায় পাইছি? এটা আমরা অ্যালভিওলাসে পাইছিলাম। অ্যালভিওলাসেও কিন্তু কি হয়, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময়ের জন্য দরকার হয়। এবার আসো, এই যে বিসারাল, বিসারাল ক্যাপসুল যেটা, এই বিসারাল ক্যাপসুল এরকম পায়ের মতো, এই যে দেখো আমি পায়ের মতো করে আঁকতেছি, এরকম পায়ের মতো কোষ পাওয়া যায়। এই পা মানে হচ্ছে পুরু। তাহলে বিসারাল, বিসারাল স্তরে আমরা যে কোষটা পাবো, এটার নাম হচ্ছে পুডোসাইট। পুরো মানে হচ্ছে পা। তাহলে পায়ের মতো আমরা কতগুলো এখানে কোষ পাবো, এগুলোর নাম হচ্ছে পোডোসাইট। তাহলে খুব ইম্পর্টেন্ট, আমরা প্যারাইটাল স্তরে কি পাচ্ছি আর ভিসেরাল স্তরে কি পাচ্ছি, খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই হচ্ছে রেনাল কর্পাসল করে ফেললাম। তাহলে কর্পাসল মানে দানা। দেখো, এটাকে খালি চোখে দেখলে একটা দানার মতো দেখায়। এবার এটাকে যখন আমরা এভাবে আঁকবো, হ্যাঁ, একটু ডিটেলস আঁকবো, তখন এটা দুইটা অংশ পাবো পেয়ালার মতো। এই যে পেয়ালার মতো কালো অংশটা বোমেন্স ক্যাপসুল, এটার আবার দুইটা অংশ, ভিতরের অংশটাকে বলবো ভিসারাল ক্যাপসুল, আর বাইরের অংশটাকে বলবো প্যারাইটাল ক্যাপসুল। ভিসারাল ক্যাপসুলে যে কোষটা পাবো, এটা হচ্ছে পোডোসাইট। আর বাইরের ক্যাপসুলে বা প্যারাইটাল ক্যাপসুলে যেটা পাবো, এটার নাম হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ। কেমন? আর দ্বিতীয় অংশের নাম হচ্ছে গ্লোমেরুলা, যেটা জালিকাকার, যেটা এফারেন্ট ধমনিকা থেকে সৃষ্টি হয়েছে এবং বের হয়েছে এটা থেকে ইফারেন্ট ধমনিকা। ইফারেন্ট মানে হচ্ছে বহির্বাহী, আর এফারেন্ট মানে অন্তর্বাহী। তাহলে এটুকু আমরা জেনে ফেললাম। এবার আসো রেনাল টিউবিউলের কথা বলবো আমরা। তাহলে এই যে রেনাল টিউবিউলের কথা বলবো, তাহলে এখন আসো রেনাল টিউবিউলের কথা বলবো আমরা, রেনাল টিউবিউলের কথা বলবো। তাহলে রেনাল টিউবিউলের কথা বলবো।
তাহলে আসো এই টিউবিউলটা আমরা একটু আঁকার চেষ্টা করি। এভাবে যদি আমরা আঁকার চেষ্টা করি তাহলে এভাবে করে আমরা এরকম একটা পেঁচানো অংশ পাবো। এখান থেকে এরকম করে একটা ইউ আকৃতির অংশ সৃষ্টি হবে, এটাকে আমরা বলবো লুপ। ইউ আকৃতির অংশকে সবসময় আমরা লুপ বলি। আর এখান থেকে আরেকটা পেঁচানো অংশ এভাবে সৃষ্টি হবে, দেখো। এভাবে করে আরেকটা পেঁচানো অংশ এখান থেকে এভাবে সৃষ্টি হবে, কেমন? এরপরে আসো যে এটা এরকম করে একটা নালিকায় মিলিত হবে। এভাবে করে একটা নালিকায় মিলিত হবে, কেমন? তাহলে আসো এই যে লাল এটা ছাড়া বাকি এতটুকু পর্যন্ত এই অংশটাকে আমরা বলবো আসলে রেনাল টিউবিউল। এই যে দেখো আমি এখানে দেখাইছি। তাহলে এখানের মধ্যে দেখো তো, এটা একটা পেঁচানো অংশ, এটা একটা পেঁচানো অংশ নালীর। তাহলে এই জন্য আমরা এটাকে কি বলবো দেখো, এই যে এটা হচ্ছে রেনাল কর্পাসল বা বুমেন্স ক্যাপসুল। এই যে পেয়ালা আকৃতির এই বুমেন্স ক্যাপসুল থেকে কাছে কোনটা, কোন পেঁচানো অংশটা? এটা। তাহলে এই জন্য এটাকে আমরা কি বলবো দেখো, এই অংশটাকে আমরা বলবো নিকটবর্তী। কারণ কার থেকে কাছে এটা? ওই যে বুমেন্স ক্যাপসুল থেকে কাছে। তাহলে এটাকে আমরা বলবো নিকটবর্তী পেঁচানো নালিকা। নিকটবর্তী পেঁচানো নালিকা, যেটাকে আমরা যদি ইংরেজিতে বলতে চাই, হ্যাঁ, নিকটবর্তীকে আমরা ইংরেজিতে বলি প্রক্সিমাল। প্রক্সিমাল মানে হচ্ছে নিকটবর্তী। প্রক্সিমাল শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী। আর ডিস্টাল, ডিস্টাল শব্দের অর্থ দূরবর্তী। ডিস্টাল মানে হচ্ছে দূরবর্তী। আর কনভিউলেটেড, কনভিউলেটেড শব্দের অর্থ হচ্ছে তোমার পেঁচানো, বোঝায় পেঁচানো। তাহলে এখন দেখো তো, নিকটবর্তীর ইংলিশ কি বলো? প্রক্সিমাল। আর পেঁচানোর ইংলিশ কি? কনভিউলেটেড। নালিকার ইংলিশ কি? টিউবিউল। তাহলে এটাকে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল বা সংক্ষেপে আমরা কি বলতে পারি? এটাকে সংক্ষেপে আমরা আগামী ক্লাসগুলোতে উচ্চারণ করবো, এটাকে পিসিটি। পিসিটি, পিসিটি মানে হচ্ছে তোমার প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। আবার আসো তাহলে এটাকে কি বলবো আমরা? এটাকে, এই যে এই নালিকাটাকে আমরা কি বলবো? এই নালিকাটাকে আমরা কি বলবো দেখো, এই নালিকাটাকে আমরা বলবো দূরবর্তী। এটা এটা থেকে দূরে অবস্থান করতেছে, তাহলে দূরবর্তী পেঁচানো নালিকা। যেটাকে আমরা তাহলে কি বলতে পারি? দূরবর্তী মানে হচ্ছে ডিস্টাল। দূরবর্তী মানে কি? দূরবর্তী মানে হচ্ছে ডিস্টাল। আর এটা মানে হচ্ছে কনভিউলেটেড। এটা মানে হচ্ছে কনভিউলেটেড। আর টি মানে হচ্ছে টিউবিউল, নালিকা মানে হচ্ছে টিউবিউল। তাহলে এটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি? সংক্ষেপে আমরা এটাকে বলতে পারি ডিসিটি। এটাকে আমরা সংক্ষেপে ডিসিটি বলতে পারি। ক্লিয়ার? আসো, এবার আসো এই যে মাঝখানে একটা লুপের মতো অংশ তৈরি হয়েছে, এই লুপটা আবিষ্কার করছে বিজ্ঞানী হ্যানলি। সেজন্য এটাকে আমরা বলি হ্যানলির লুপ অথবা লুপ অফ হ্যানলি। সেটাই বলো না কেন, তাহলে এটাকে আমরা হ্যানলির লুপ বলি। শেষ। তাহলে এই তিনটা মিলে হচ্ছে আমাদের কি? এই তিনটা মিলে হচ্ছে রেনাল টিউবিউল। তাহলে আমাদের ন্যাফ্রন পড়া শেষ। এরপরে এই যে দূরবর্তী পেঁচানো নালিকা একটা নালিকার মধ্যে গিয়ে মিলিত হয়েছে, এই নালিকাটার নাম কি? এই নালিকাটার নাম হচ্ছে সংগ্রাহী নালিকা। এই নালিকাটার নাম হচ্ছে সংগ্রাহী নালিকা। এই নালিকাটার নাম হচ্ছে সংগ্রাহী নালিকা। কেমন? তো সংগ্রাহী নালিকাকে আমরা কি বলি ইংরেজিতে? ইংরেজিতে এটাকে বলি আমরা কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্ট। কেমন? তাহলে এটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি? সিডি বলতে পারি। সিডি মানে কালেক্টিং ডাক্ট। তাহলে এভাবে করে সাধারণত আমরা এই জিনিসগুলো এখান থেকে করে ফেলবো।
কেমন? তাহলে এতটুকু গেল। এখন আসো হ্যানলির লুপ, যেটা এই হ্যানলির লুপের আবার দুইটা অংশ দেখো। যে অংশটা এভাবে করে নামতেছে, দেখো এটা নামতেছে, আর এটা এই অংশটা উপরের দিকে উঠতেছে। তাহলে যেটা নামতেছে এটাকে আমরা কি বাহু বলবো? এটাকে বলবো আমরা নামা মানে হচ্ছে অবরোহণ, তাহলে এটাকে বলবো আমরা অবরোহণ বাহু। এটাকে বলবো আমরা অবরোহণ বাহু। কেমন? তাহলে অবরোহণ বাহুকে আমরা ইংরেজিতে কি বলতে পারি? ডিসেন্ডিং। ডিসেন্ডিং মানে নামা, অবরোহণ। তাহলে এটাকে আমরা কি বলবো? ডিসেন্ডিং বলবো। আর এই যে যেটা উঠতেছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে বলবো আমরা আরোহণ বাহু। এটাকে বলবো আমরা আরোহণ বাহু। তাহলে আরোহণ শব্দের অর্থ বা উপরে ওটা শব্দের অর্থ হচ্ছে অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হচ্ছে আরোহণ। কেমন? তাহলে এই দুইটা একটু দেখে নিব। তাহলে মোটামুটি আমরা এটুকু ভালো করে পড়ে ফেলবো। এর পরের গুলা এখান থেকে আমরা আগামী ক্লাসে এখান থেকে শুরু করব। এরপরের গুলা এখান থেকে পড়াবো। কেমন? তাহলে আবার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে দেখো আমরা এখানে ন্যাফ্রনের যে পার্ট গুলা পাচ্ছি সে কোনটা কোথায় অবস্থান করে। তাহলে এটা একটু বলে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে কর্টেক্সে কোনটা কোন কোন অংশ অবস্থান করে, কর্টেক্সে অবস্থান করে কোন কোন অংশ, আর মেডুলাতে অবস্থান করে কোন কোন অংশ। আসো কর্টেক্সে কি কি অবস্থান করে সেটা জানতে হলে আমাকে এখানে আগে আমি একটা ইমাজিনারি লাইন কল্পনা করে নিব। দেখো এভাবে করে আমি একটা ইমাজিনারি লাইন কল্পনা করে নিচ্ছি। এভাবে করে আমরা একটা লাইন কল্পনা করে নিলাম। তাহলে এই যে দেখো এখানেই দেখা যাচ্ছে এই যে এই লাইনটা, যে লাইনটা দিয়ে আমরা কর্টেক্স এবং মেডুলা ভাগ করছি। তাহলে এটার উপরের অংশটা দেখো, যেখানে রেনাল কর্পাসল আছে, নিকটবর্তী পেছানো নালিকা আছে, এটা হ্যানলি লুপ, এটা দূরবর্তী পেছানো নালিকা। তাহলে এই যে এখানে ওই যে উপরের অংশ যেখানে আছে, যেগুলো উপরের দিকে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? কর্টেক্স। তাহলে উপরের অংশটা হচ্ছে কর্টেক্স। তাহলে উপরের এই অংশটা কিসের? এই উপরের অংশটা কিসের? এটা হচ্ছে কর্টেক্সের। তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি এই যে উপরের অংশটা হচ্ছে কর্টেক্সের। তাহলে এখানে আমরা উপরের অংশটা লিখতে পারি, তাহলে এটা হচ্ছে কর্টেক্স। এটা হচ্ছে কর্টেক্স। কেমন? আর দেখো নিচের অংশ, এটার নিচের অংশটাকে আমরা বলতে পারি মেডুলা। তাহলে এখন একদম ইজি, তুমি দেখে দেখে বলবা কর্টেক্সে কি কি থাকে। এই রেনাল কর্পাসল পুরাটা থাকে, দ্যাট মিন্স বুমেন্স ক্যাপসুল গ্লোমেরুলার সবকিছু থাকে। তাহলে আমরা যদি একসাথে বলে ফেলি কর্টেক্স অবস্থান করে রেনাল কর্পাসল। আর কি অবস্থান করে দেখো তো? এই যে এটা অবস্থান করতেছে, সেটার নাম কি? প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। ওই যে দূরবর্তী পেছানো নালিকা অবস্থান করতেছে, তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে দূরবর্তী বা ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। তাহলে কর্টেক্স অবস্থান করে এগুলা। এখন আসো মেডুলাতে কি অবস্থান করে। তাহলে মেডুলাতে কি অবস্থান করে দেখো। তাহলে কর্টেক্স এগুলা মেডুলাতে কি অবস্থান করে? এই লুপটা। তাহলে এই লুপের নাম আমরা কি দিচ্ছি একটু আগে? হ্যানলির লুপ। তাহলে মেডুলাতে অবস্থান করে হচ্ছে হ্যানলির লুপ। শেষ। হ্যানলির লুপ মেডুলাতে অবস্থান করে। তাহলে এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। এই যে এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট। কোনটা কোথায় অবস্থান করে খুবই খুবই ইম্পর্টেন্ট। কেমন? গেল। এরপরে আসো যে তাহলে ওই যে সংগ্রাহী নালিকা কোথায় অবস্থান করে। তাহলে এটা আমরা বলে দিচ্ছি, আগামী ক্লাসে লিখে দিব। সেটা হচ্ছে দেখো তার কিছু অংশ কর্টেক্সে, আবার কিছু অংশ কোথায়? মেডুলাতে। তার মানে সে কর্টেক্স এবং মেডুলা দুই জায়গায় অবস্থান করে। কেমন? তাহলে এটুকু সুন্দর করে পড়ে আসবো। তাহলে আমরা এটা আরেকবার বলি। তাহলে দেখো ন্যাফ্রন কাকে বলে দেখো। বৃক্কের গঠন ও কাজের এককে ন্যাফ্রন বলবো। এটা মেসোডাম থেকে সৃষ্টি হবে। প্রতিটি বৃক্কে 10 থেকে 12 লক্ষ থাকবে, আর দুইটা বৃক্কে যদি তুমি চিন্তা করো 20 থেকে 24 লক্ষ। এটা দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, কিন্তু যদি তুমি 10 থেকে 12 লক্ষ ন্যাফ্রনকে একসাথে করো তাহলে 36 কিলোমিটার। আর যদি সবগুলা ন্যাফ্রনকে একত্রে করো তাহলে 72 থেকে কত? 80 কিলোমিটার। তাহলে এই যে এই নেফ্রনের মধ্যে 50% অ্যাক্টিভ থাকে আর 50% ইনঅ্যাক্টিভ থাকে, যেগুলোকে আমরা রেস্টিং নেফ্রন বলি। আর কর্টেক্সে থাকে 85%, মেডুলাতে থাকে কত? 15%। আর আণুবীক্ষণিক গঠনটা বর্ণনা করেন কে? বিজ্ঞানী বুমেন। তাহলে আণুবীক্ষণিক গঠনটা এরকম। তাহলে এটা বুঝতে হলে তোমাকে আগে এটা বুঝতে হবে। তাহলে নেফ্রন, কিডনির ভিতরে নেফ্রনটা কিভাবে থাকে? এই কিডনির ভিতরে নেফ্রনটা থাকে হচ্ছে এভাবে। তাহলে এখানে একটা দানার মতো অংশ থাকে, এটাকে রেনাল কর্পাসল বলবো। রেনাল কর্পাসলের দুইটা অংশ, বুমেন্স ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। বুমেন্স ক্যাপসুলের আবার দুইটা অংশ। একটা হচ্ছে ভিতরের অংশকে বলবো আমরা ভিসেরাল ক্যাপসুল, আর বাইরেটাকে বলবো প্যারাইটাল ক্যাপসুল। প্যারাইটাল ক্যাপসুলে যে কোষগুলো থাকে এগুলোর নাম স্কোয়ামাস এপিথেলিয়াম কোষ। আর ভিসেরাল ক্যাপসুলে যে কোষগুলো থাকে এগুলোর নাম পোডোসাইট। আর গ্লোমেরুলাসে ঢুকে হচ্ছে অ্যাপারেন্ডোমনিকা, বাইরে হয় হচ্ছে ইফারেন্ডোমনিকা। তাহলে এই হচ্ছে তোমার রেনাল কর্পাসল। রেনাল কর্পাসল থেকে যে রেনাল টিউবিউল সৃষ্টি হয়। রেনাল টিউবিউলের প্রথম অংশ নিকটবর্তী পেছানো নালিকা, তারপর হচ্ছে তোমার হ্যান্ডলি লুপ, তারপর দূরবর্তী পেছানো নালিকা। দূরবর্তী পেছানো নালিকা কোথায় গিয়ে শেষ হয়েছে? সংগ্রাহী নালিকাতে গিয়ে শেষ হয়েছে, বা সংগ্রাহী নালিকায় মিলিত হয়েছে। আর নিকটবর্তী পেছানো নালিকা কোথা থেকে সৃষ্টি হয়েছে? বোম্যান্স ক্যাপসুল থেকে সৃষ্টি হয়েছে। কেমন? এই জিনিসগুলো আগামী ক্লাসে আমরা লিখে দিব। হ্যান্ডলি লুপের দুইটা বাহু, যেটা নামছে এটা অবরোহণ বাহু, আর যেটা উঠছে সেটা আরোহণ বাহু।
অবরোহণ মানে ডিসেন্ডিং আর আরোহণ মানে অ্যাসেন্ডিং, কেমন? তাহলে এই চিত্র থেকে আমরা স্পষ্ট দেখতে পাই কি, যে রেনাল কর্পাসল, প্রক্সিমাল পেসানোনালকে, দুস্টাল পেসানোনালকে, এগুলা কর্টেক্সে থাকে, আর হ্যান্ডলিং লোবটা কোথায় থাকে? মেডুলাতে থাকে। আর সংগ্রাহী নালিকা কর্টেক্সও থাকে, মেডুলাতেও থাকে। তাহলে এই জিনিসগুলো আমরা স্পষ্ট করে বুঝে ফেললাম। তাহলে আমাদের এই চিত্রটা, তাহলে আমরা এটা কি আঁকলাম? চিত্র নেফ্রনের গঠন। তাহলে এই নেফ্রনের গঠনটা রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে 7 স্টার, খুব ইম্পর্টেন্ট। তাহলে রিটেনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে আগামী ক্লাসে এই নেফ্রনের গঠন এবং বৃক্কের গঠন যেটা আঁকাইছি, এই দুটা গঠন এঁকে নিয়ে আসবা, কেমন?